আচ্ছা, এই ভিডিওতে আমি সলভ করার চেষ্টা করব ডিউ 17-18 ফিজিক্সের কোশ্চেন নাম্বার কত থেকে কত পর্যন্ত, 6 থেকে 10 পর্যন্ত। এই ভিডিওর প্লেলিস্টটাতে তুমি চেক করলে পাবা। এর আগে একটা ভিডিও দিছিলাম ফিজিক্সের 1 থেকে 5 পর্যন্ত সলভ করার, এখানে 6 থেকে 10 পর্যন্ত আমি একটু সলভগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো 6 নম্বরে যে প্রশ্নটা আছে, প্রশ্নটাতে কি বলছে, স্বাভাবিক তাপমাত্রায় পি টাইপ অর্ধপরিবাহীর আধান পরিবাহক কোনটা? ওকে, তা আমরা জানি যে আমাদের টোটাল অর্ধপরিবাহী আছে কয় রকম, 2 রকম, একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে কি এন টাইপ, ঠিক আছে? তো তোমার কাছে প্রশ্ন বলছে পি টাইপ অর্ধপরিবাহীর আধান পরিবাহক, তো তোমার কাছে পি কথা শুনলে কেমন কেমন মনে হবে যেন পজিটিভ। আর পজিটিভ মানে কি বলতো, এই যে পজিটিভ আয়ন, এটা কিন্তু অপশনে দেওয়া আছে, তুমি 3 লাগাই দিবা। অথবা তোমরা যারা একটু পড়াশোনা করছো তারা মনে করবো যে পি টাইপ অর্ধপরিবাহীতে আমরা দেখছিলাম হোলের সংখ্যা বেশি, তার মানে এখানে কি পরিবহন করবে কে, হোল। তো আরেকজন দাগায় দিবে 1, আরেকজন দাগায় দিবে কে 3। কিন্তু যারা একটু ভালোভাবে পড়াশোনা করছে তারা বুঝবো যে কি পি টাইপ অর্ধপরিবাহীতে কিন্তু হোলও থাকে ইলেকট্রনও থাকে, আদান পরিবহন কিন্তু হোলও করে ইলেকট্রনও করে, তবে হোলের সংখ্যা কিন্তু কি হবে, ইলেকট্রন থেকে বেশি হবে। পি টাইপের বৈশিষ্ট্যটা কি, হোলও থাকবে কিন্তু ইলেকট্রনও থাকবে, তবে হোলের সংখ্যাটা কি হবে, ইলেকট্রন থেকে বেশি হবে, এবং পরিবহন করার সময় হোলও পরিবহন করবে ইলেকট্রনও পরিবহন করবে। এই জন্য অপশন কোনটা কারেক্ট হবে, 4 নম্বর অপশনটা কারেক্ট হবে, বুঝতে পারছো? তো এই 3 দাগাও বা 1 দাগাও কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। আমি আবার একটু রিপিট করতেছি, স্বাভাবিক তাপমাত্রায় পি টাইপ অর্ধপরিবাহীতে আধান পরিবাহক কোনটা, এটা জিজ্ঞেস করা হয়েছে। পি টাইপ অর্ধপরিবাহীতে কি থাকে, হোলও থাকে ইলেকট্রনও থাকে, তবে হোলের পরিমাণটা ইলেকট্রনের পরিমাণ চেয়ে বেশি হয়, এবং পরিবহন করার সময় হোলও করবে ইলেকট্রনও করবে, তবে হোল বেশি করবে। আর এন টাইপে হোলও থাকবে ইলেকট্রনও থাকবে, তবে ইলেকট্রনের পরিমাণটা কি থাকবে, বেশি থাকবে, বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এরপরে 7 নম্বরে কি বলছে, একটা তারের ইয়ং এর গুণাঙ্ক কত বলা হয়েছে, 4 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। তারটার দৈর্ঘ্য 7.5% বাড়াতে কতটুকু পীড়ন লাগবে? তোমার কাছে জানতে চাইছে কতটুকু পীড়ন লাগবে। তোমাকে প্রশ্নে কি দেওয়া আছে, একটা তারের ইয়ং এর গুণাঙ্ক দেওয়া আছে, তারের দৈর্ঘ্য কতটুকু বাড়াইতে বলছে, 7.5% বাড়াইতে, ঠিক আছে? তো কতটুকু পীড়ন লাগবে? আচ্ছা, আমি এটা একটু সুন্দর করে করার চেষ্টা করি। ইয়ং এর গুণাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি, ওয়াই দিয়ে। ইয়ং এর গুণাঙ্কের মান দেওয়া আছে কত, 4 × 10⁻11। আর ইয়ং এর গুণাঙ্ককে আমরা একটা সূত্র জানি, এফ বড় হাতের এল, এ ছোট হাতের এল, তাই না? এরকম একটা সূত্র জানি, ওয়াই সমান সমান কি, এফ বড় হাতের এল, এ ছোট হাতের এল, তাই না? এরকম সূত্র জানি, কিন্তু আমরা এখন এটা ইউজ করবো না। কেন? কারণ প্রশ্নে আমার কাছে কিন্তু এফ এল এগুলো কিছুই চাই না, প্রশ্নে আমার কাছে কি চাইছে, পীড়ন। তা আমরা ইয়ং এর গুণাঙ্কের মেইন যে ফর্মুলাটা ছিল, এটা ছিল পীড়ন বাই বিকৃতি। কি ছিল, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। ইয়ং এর গুণাঙ্কের সূত্র কি ছিল, পীড়ন বাই বিকৃতি। তো প্রশ্নে যেহেতু আমার কাছে পীড়ন চাইছে, তাহলে আমি পীড়নটাকে এই পাশে রাখবো, আর বাকিটাকে কি করবো, এই পাশে পাঠাই দিব। তাহলে এটা কি হবে, 4 × 10⁻11 ইন্টু কি হবে, বিকৃতি, ঠিক আছে? বিকৃতিটাকে কি করলাম, এই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে কি হয় দেখো তো, 4 × 10⁻11। বিকৃতির ফর্মুলাটা কি ছিল বলতো, বিকৃতির ফর্মুলাটা ছিল স্মল এল বাই বড় হাতের এল। বিকৃতির ফর্মুলাটা ছিল কি, স্মল এল ডিভাইডেড বাই বড় হাতের এল। আচ্ছা, স্মল এল এর পরিচয় কি, দৈর্ঘ্য বৃদ্ধি, বড় হাতের এল কি, আদি দৈর্ঘ্য। ওকে, তো তোমার একটু প্রশ্নের দিকে তাকাও। প্রশ্নটা বলছে কি, ইয়ং এর গুণাঙ্ক এত, তারটার দৈর্ঘ্য কত পার্সেন্ট বাড়াইতে বলছে, 7.5%। 7.5% বাড়াইতে বলছে। তো তোমাকে যদি কেউ ছোট থাকতে 5% ক্ষতির কথা বলতো, যদি কেউ বলতো 5% ক্ষতি, তাহলে তুমি বলতো যে 100 টাকায় ক্ষতি হয় 5 টাকা। তাহলে এখন তোমাকে যেহেতু 7.5% বাড়াতে বলার কথা হয়েছে, তার মানে 100 মিটারের জন্য কতটুকু দৈর্ঘ্য বাড়বে, 7.5 মিটার, বুঝতে পারছো? 5% ক্ষতি মানে 100 টাকায় ক্ষতি হয় কত টাকা, 5 টাকা। আর 7.5% বাড়ানোর মানে হয়েছে 100 টাকায়, সরি 100 মিটারের মধ্যে কতটুকু বাড়াইতে হবে, 7.5 মিটার। তাহলে আমরা বুঝতেছি আমাদের দৈর্ঘ্য কতটুকু বাড়াইতে হবে, আমাদের দৈর্ঘ্য বাড়াইতে হবে 7.5, আর আদি দৈর্ঘ্য হয়েছে কত, 100, বুঝতে পারছি? জাস্ট এখানে কি করে দিছি, ইউজ করেছি। তুমি যদি কেউ বলো যে ভাই আমি এখানে 100 না করবে 1000 লিখবো, তাহলে এটা 1000 হইলে এটা হয়ে যাবে 75, বুঝছো? রেশিও মেনটেন করে পারবে। 5% ক্ষতি মানে 100 টাকা ক্ষতি 5 টাকা, 7.5% বাড়ানো মানে কি 100 মিটারের মধ্যে বাড়াইতে হবে কত, 7.5। তো আমরা স্মল এল এর জায়গায় বসেছি 7.5, যেটা বাড়াইতে হবে, আর আদিটা কতটুকু ছিল, 100। এখানে আমরা কি করবো, জাস্ট নর্মাল কাটাকাটি করে দিবে। 100 আর 10⁻11, 100 মানে কি বলতো, 10 স্কোয়ার। 10 স্কোয়ার আর 10⁻11 যদি তুমি কাটাকাটি করো, তাহলে কত থাকে, 10⁻9। আচ্ছা, এবার হচ্ছে আমার এখানে গুণ করা লাগবে 4 আর কত, 7.5, ঠিক আছে? কত কত গুণ করা লাগবে, 4 আর 7.5। বলো তো 4 আর 7 গুণ করলে কত আসে, 28। 4 আর 7 গুণ করলে কত আসে, 28। বাকি রয়েছে কত, 0.5। আর 0.5 এর সাথে কত গুণ করবো, 4 গুণ করবো। 0.5 মানে কি জানো, হাফ। এই হাফের সাথে যদি তুমি 4 গুণ করো, তাহলে এক্সট্রা কত পাবো, 2 পাবা। তাহলে 28 আর 2 যোগ করলে কত আসে, 30। তাহলে আমরা বুঝতেছি 30 × 10⁻9, এটাকে কি লেখা যায়, 3 × 10⁻10। হিসাবটা সহজ, কিন্তু তুমি যদি একটু
না করো তাইলে তুমি কিন্তু মানে তুমি যদি খাতায় না করো, তুমি যদি চিন্তা করো যে আমি মুখে মুখে করতে পারবো, পরীক্ষা হলে কিন্তু এটা চিন্তা করলে তুমি কখনো অঙ্কটা করতে পারবে না, কারণ তোমার মাইন্ড বলবে যে না এটাতে তো ক্যালকুলেটর লাগবে, এটা আমি পারবো না। দেখো এখানে কিন্তু ক্যালকুলেটরের কোনো ক্যালকুলেশনই ছিল না, ঠিক আছে। আমি একটু আবার রিপিট করি, তোমাকে প্রশ্ন বলে দিছিল একটা তারের ইয়ং এর গুণাঙ্ক বলে দিছিল, দৈর্ঘ্য পার্সেন্ট কত 7.7%, 7.5% বাড়াইতে বলছে যে কতটুকু পীড়ন লাগবে। তো আমরা ইয়ং এর গুণাঙ্কের সূত্র কি ছিল, পীড়ন বাই বিকৃতি, তাহলে আমার পীড়ন চাইছে, তাহলে বিকৃতিটাকে আমি এই পাশে পাঠিয়ে দিছি। বিকৃতি বের করার সূত্র কি ছিল, স্মল এল বাই বড় হাতের এল, মানে দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য। তো 7.5% বাড়ানো মানে কি 100 মিটার যদি আদি দৈর্ঘ্য হয়, তাহলে দৈর্ঘ্য এখন আমি বাড়াবো কতটুকু 7.5 মিটার। তো দৈর্ঘ্য বৃদ্ধি আর দৈর্ঘ্য বাড়াই মানে আদি দৈর্ঘ্য বসালাম 100 আর 10⁻11 কেটে 10⁻9 লিখছি, আর এখানে 7.5 আছে, এখানে 4 আছে, 7.5 এর সাথে 4 কিভাবে গুণ করছি, 4 সাথে কত 28, বাকি রয়েছে কত 0.5, 0.5 এর সাথে 4 যদি আমরা গুণ করতে যাই, 0.5 মানে হচ্ছে হাফ, হাফ এর সাথে 4 গুণ করলে কত আসে 2, তাহলে 2 আর 28 যোগ করলে কত আসে 30, 30টাকে পরে আমরা কি লিখছি 3 × 10⁻10, বুঝতে পারছি, এটা হইছে কত 3 × 10⁻10। আচ্ছা ভালো কথা। এরপরে 8 নম্বরে যে প্রবলেমটা, এই প্রবলেমটাতে কি বলছে, F সমান একটা ফোর্স ভেক্টর দেওয়া আছে কত 10i + 10j + 10k। তোমাকে বলছে বল প্রয়োগ করার কারণে কতটুকু, একটা সরণ ভেক্টর দেওয়া আছে 2i + 2j - 2k। তো জিজ্ঞেস করছে বল কর্তৃক সম্পাদিত কাজ কত, সম্পাদিত কাজ কত, কাজ কৃত কাজকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডাব্লিউ দের। কাজ একটা স্কেলার রাশি, এটা কিভাবে পাওয়া গেছে, এফ ভেক্টর আর আর ভেক্টরকে কি করার মাধ্যমে, ডট গুণ করার মাধ্যমে। কাজ একটা কি রাশি, স্কেলার রাশি, দুইটা ভেক্টরকে আমরা ডট প্রয়োগ করলে স্কেলার পাই। এখানে বল ভেক্টর দেওয়া আছে, সরণ ভেক্টর দেওয়া আছে, তাদেরকে কি করে দিব, ডট গুণ করে দিব। বল ভেক্টরের মান আছে কত 10i + 10j + 10k, আর সরণ ভেক্টরের মান দেওয়া আছে 2i + 2j - 2k। তো ডট গুণ করার উপায় কি ছিল, i এর সহগের সাথে i এর সহগকে গুণ করব। এখানে i এর সহগ আছে 2, এখানে i এর সহগ আছে 10, গুণ করলে আসে কত 20। এখানে j এর সহগ আছে 10, এখানে j এর সহগ আছে 2, গুণ করলে আসবে কত 20। এখানে k এর সহগ আছে 10, এখানে k এর সহগ আছে 2 -2 আর কি, গুণ করলে কত আসবে -20। তাহলে 20 20 কাটা গেলে অবশিষ্ট থাকে কত 20। তাহলে আমরা বুঝতেছি সম্পাদিত কৃত কাজ কতটুকু 20, বুঝছি 20 জুল। কৃত কাজের একক কি হবে, জুল। বুঝতে পারছি কিনা, জাস্ট কি করছি, আমাকে বল ভেক্টর দেওয়া ছিল, সরণ ভেক্টর দেওয়া ছিল, তো প্রশ্নে কি ছিল, সম্পাদিত কাজ কৃত কাজ ডাব্লিউ। তো বল আর সরণ ভেক্টর কি করেছি, ডট গুণ করেছি। ডট গুণ করার উপায় কি, i এর সহগের সাথে i এর সহগ, j এর সহগের সাথে j এর সহগ, k এর সহগের সাথে k এর সহগ। ওকে আচ্ছা, এরপরে 9 নম্বরের প্রশ্ন বলছে একটা সরল দোলকের একটা সরল দোলকের বিস্তার দ্বিগুণ করা হলে, একটা সরল দোলকের বিস্তার দ্বিগুণ করা হলে দোলনকাল কতটুকু পরিবর্তিত হবে। প্রশ্ন কি বলছে, একটা সরল দোলকের বিস্তার তুমি যদি কি করে দাও, দ্বিগুণ করে দাও, তাহলে দোলনকাল কতটুকু চেঞ্জ হবে। তো আমরা যারা দোলনকালকে চিনি, দোলনকাল বের করার সূত্র কি, t = 2π√L/g। দোলনকাল বের করার সূত্র কি ছিল, t = 2π√L/g, t = 2π√L/g। দেখো তো এখানে বসে কি চেঞ্জ করা হয়েছে, বিস্তার চেঞ্জ করা হয়েছে। একটা সরল দোলকের বিস্তারকে কয় গুণ করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে। কিন্তু এখানে দোলনকালের সাথে বিস্তারের কোনো সম্পর্ক আছে, সম্পর্ক নাই। তাহলে আমি যদি বিস্তার দ্বিগুণও করি, বিস্তারকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এ দিয়ে প্রকাশ করি। এ যদি আমি 2 গুণ করি, 3 গুণ করি, 4 গুণ করি, পর্যায়কাল বা দোলনকালের উপর কোনো রকম প্রভাব পড়বে, পড়বে না। তাহলে দোলনকাল কি থাকবে, অপরিবর্তিত থাকবে। কি থাকবে, অপরিবর্তিত থাকবে, অথবা মানে কোন রকম কি হবে না, পরিবর্তন হবে না। তার মানে একটা সরল দোলকের বিস্তার যদি আমি দ্বিগুণ, ত্রিগুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ, 100 গুণ করি, দোলনকাল কি থাকবে, অপরিবর্তিত থাকবে, মানে কোন রকম চেঞ্জ হবে না। ওকে, লাস্টে একটা প্রশ্ন দেওয়া আছে তোমার গ্রাফ রিলেটেড থেকে গতিবিদ্যার। গ্রাফ রিলেটেড একটা প্রবলেম কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছরই দেয়, তো এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করে। একটা একটা পাথরকে উঁচু জায়গা থেকে ফেলে দেওয়া হলো, তোমাকে বলছে গ্রাফটা কি হবে। ঠিক আছে, একটা পাথরকে কি করা হয়েছে, উঁচু জায়গা থেকে ফালাই দেওয়া হয়েছে, তোমাকে গ্রাফটা জানতে চাইছে। তো আমরা জানি যে এটা হচ্ছে কি পড়ন্ত বস্তু। পড়ন্ত বস্তু টোটাল কয়টা সূত্র আছে, 3টা সূত্র। ঠিক আছে, 1 নাম্বার সূত্রে কি ছিল, বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, বিনা বাধায় পড়ন্ত বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে, মানে আমি উপর থেকে যদি একটা পালককে ফালাই আর একটা আপেলকে ফালাই, এদের যদি কোন রকম বাধা না থাকে, তাহলে দোনোটা আপেল এবং পালক দোনোটাই কি করবে, সমান সময় পড়বে। এটা ছিল প্রথম সূত্র, এবং প্রথম সূত্র থেকে আমরা কোন রকম গ্রাফ পাইতাম না। এরপরে দ্বিতীয় সূত্রটা ছিল পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় অতিক্রান্ত বেগ সময়ের সমানুপাতিক। কি ছিল, বেগ সময়ের সমানুপাতিক, পড়ন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। তো আমরা জানি যে সমানুপাতিকের গ্রাফগুলো কি রকম, ভি আর টি যদি সমানুপাতিক হয়, একটা কি তৈরি করে, একটা স্ট্রেট লাইন তৈরি করে। যারা জানি না তারা আজকে থেকে জেনে রাখবো, আমার একটা ফিজিক্সের গ্রাফের পুরা মানে ফিজিক্সের গ্রাফের একটা পুরো ভিডিও আছে, তুমি অ্যাডমিশন সিরিজে ফিজিক্সের মধ্যে পাবা, আর কেমিস্ট্রির গ্রাফগুলো আছে একটা অ্যাডমিশন সিরিজে কেমিস্ট্রির মধ্যে পাবা। ওকে,
আচ্ছা, তো এখানে কি বলছে, 2 নম্বর সূত্র ছিল পরন্ত বস্তুর ক্ষেত্রে তার নির্দিষ্ট সময় অতিক্রান্ত বেগ সময়ের সমানুপাতিক। তো ভি আর টি পরস্পরের সমানুপাতিক, এই জন্য আমরা সমানুপাতিক বোঝানোর জন্য কি দিছি, একটা স্ট্রেট লাইন। সমানুপাতিক কিন্তু কি হয়, একটা মূল বিন্দুগামী সরলরেখা হয়। আচ্ছা, এরপরে 3 নাম্বারটা কি ছিল, 3 নাম্বার সূত্রটা ছিল আমাদের পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময় বর্গের সমানুপাতিক ছিল। পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি ছিল, সময়ের বর্গের সমানুপাতিক। অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে আমরা যদি একটা এক্সিস বরাবর এইচ কে প্লট করি আর একটা এক্সিস বরাবর টি কে প্লট করি, তাহলে আমাদের গ্রাফটা হবে কি রকম, এরকম। কারণ কি, যদি এখানে দেখো একটার উপর একঘাত আছে আর একটার উপর দ্বিঘাত আছে, তো আমরা জানি যে একটার উপর একঘাত আর একটার উপর যদি দ্বিঘাত হয় তাহলে গ্রাফটা কিরকম হয়, একটা প্যারাবোলা শেপের হয়। কিরকম শেপের হয়, প্যারাবোলা। তো এই প্যারাবোলিক শেপটা আমরা কিভাবে দিছি, এরকম। তাহলে এইচ আর টি স্কোয়ার, যেমন ধরো তোমাকে যদি টাইম দাও 1, তাহলে এইচ এর মান কত আসবে 1। টাইম দাও 2, এইচ এর মান কত আসবে 4। এই জন্য এটা গ্রাফটা তাড়াতাড়ি বাড়তেছে। টাইম দিলাম 3, তাহলে এটা কত হবে 9, মানে 9 এভাবে বাড়তেছে, ঠিক আছে। তো সমানুপাতিকের গ্রাফ কি হবে, মূল বিন্দুগামী স্ট্রেট লাইন। আর যদি দ্বিঘাত আর একঘাতের গ্রাফ হয়, এটা কিরকম হবে, মূল বিন্দু থেকে উপরের দিকে উঠবে একটা বক্ররেখা। ওকে, তো এখানে তুমি যদি একটু তাকাই দেখো, আমাদের যে ভি প্রপোর্শনাল টি যে গ্রাফটা ছিল, এটা মূল বিন্দুগামী স্ট্রেট লাইন কিন্তু একটা অপশনে দেওয়া আছে, মানে আমাদের সি নাম্বার অপশনে কিন্তু দেওয়া আছে ভি প্রপোর্শনাল ও টি এর যে মূল বিন্দু স্ট্রেট লাইন। এখানে তো ভি আর টিটাকে কি করে দিছে, কার্ভ করে দিছে। এটা কি হবে, হবে না। এক্স আর টি, এক্স মানে হচ্ছে আমাদের ওই যে উচ্চতাটার কথা বলছি না, উচ্চতাটাকে এখানে এক্স দিয়ে প্রকাশ করছে। এইচ আর টি, এটা দেখছি যে আমরা এরকম হয়েছে, তাই না, এরকম। এটাও কিন্তু কি হবে না, হবে না। আর এটি তো আসবেই না, পরন্ত বস্তু 3টা সূত্রের মধ্যে এটি নাই। তাহলে আমাদের কোন অপশনটা কারেক্ট, সিটা কারেক্ট, যে পরন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক। আশা করি বুঝতে পারছি। কারো কোনো সমস্যা থাকলে জানাইতে পারো। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, ঠিক আছে।